আপনি কি লক্ষ্য করেছেন আপনি না চাইতেই শরীর দেখানো কিছু অশ্লীল ভিডিও আপনার মোবাইলে প্রায়ই আসতে থাকে? আর শুধু আপনি নন, মোবাইল হাতে ছোটরাও এসব ভিডিও দেখে ফেলছে। এখন প্রশ্ন হলো, কে দিচ্ছে এই নোংরাম সাপ্লাই? কিভাবে এত দ্রুত ছড়াচ্ছে? আর কিভাবেই বা এর সাথে দেহ ব্যবসা জড়িয়ে আছে? অতি সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন কিংবা উত্তর ২৪ পরগনায় ১৪ বছরের কিশোরী নিজের মাকে হত্যার ঘটনার কোন যোগসূত্র রয়েছে এসবের সাথে? আজকের গল্পে এমন কিছু আছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে। নমস্কার, আমি উত্তরায়ণ। জীবনের গোপন দিক নিয়ে কথা বলি। আজ দেখাবো কিভাবে এইসব অশ্লীল কন্টেন্ট আমাদের শিশু ও সমাজে জীবনহানির মতো ভয়ঙ্কর প্রভাব ফেলছে। পাশাপাশি আপনাদের চিনিয়ে দেবো অ্যাডভোকেট অ্যাক্টিভিস্ট সঙ্গীতা দাস জানাকে, যিনি এই নোংরামোর বিরুদ্ধে সাফাই অভিযানে নেমেছেন। ইনস্টাগ্রাম বা ফেসবুক খুললেই দেখবেন নতুন নতুন ক্রিয়েটার, বিশেষ করে তরুণী বা কাপল ভাইরাল হওয়ার শর্টকাট খুঁজছে। ছোট পোশাক, অন্তরঙ্গ ভঙ্গি, এমনকি প্রাইভেট মোমেন্টসও মিশিয়ে ফেলছে ট্রেন্ডিং অডিও আর চ্যানেলদের সাথে। কারণ তারা জানে একবার অ্যালগরিদম ধরলেই লাখ লাখ ভিউজ ঝড়ের মতো আসবে। কিন্তু সেই ভিউজের দৌড়ে খারাপ প্রভাব পড়ছে সমাজে, যা তারা পরোয়াও করছে না। সবচেয়ে বড় সমস্যা, শিশু কিশোরদের রুচি বিকৃত হচ্ছে আর তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে মারাত্মক ADHD। এর প্রভাবেই অনেক সময় ঘটে যাচ্ছে ব্ল্যাকমেল, এমনকি জীবনহানির ঘটনাও। সাইবার সেলের রিপোর্ট বলছে অশ্লীল ভিডিও শেয়ার নিয়ে অভিযোগ প্রতিদিনই বাড়ছে। প্রশ্ন হলো, এই ADHD আসলে কি, আর কেন শিশু কিশোরদের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে? ধরুন আপনার স্ক্রিনে কোনো শরীর দেখানো অশ্লীল ভিডিও এলো, হয়তো আপনার ভালোই লাগলো। এই ভালো লাগার কারণটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে এটা দেখার সাথে সাথে আপনার মস্তিষ্ক থেকে বের হয় ডোপামিন, এক ধরনের হ্যাপি কেমিক্যাল। এই ক্ষণিকের আনন্দই আপনাকে আবারও স্ক্রল করতে, আবারও দেখতে বাধ্য করে। এটা কি বলে ডোপামিন লুপ। এর সাথে জুড়ে যায় ফোমো। এটা কি? এটা হলো মনের এক ধারণা, যেখানে আপনার মনে হয় যদি আমি না দেখি তাহলে কিছু মিস হয়ে যাবে, অর্থাৎ ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আর আছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, অর্থাৎ কষ্ট করে জ্ঞান বা ভালো কন্টেন্ট শোনার ধৈর্য নেই, বরং এক ঝটকায় শখ বা নোংরামি কন্টেন্ট মজা পাওয়া। আর এটা আপনার হোক বা না হোক, অধিকাংশের সাথেই হয়। ফলে কি দাঁড়াচ্ছে জানেন? আমরা নিজেরই অজান্তে সোশ্যাল মিডিয়ার ফাঁদে আটকে যাচ্ছি, যেখানে আমাদের মস্তিষ্ককে ব্যবহার করা হচ্ছে ভিউজ বাড়াবার জন্য। আর এগুলো কিভাবে ভাইরাল হচ্ছে সেটা জানাবার আগে চলুন দেখে নিই আমাদের শিশু আর কিশোরদের উপরে এর কতটা ভয়ঙ্কর প্রভাব পড়ছে আর তার ফল কতটা মারাত্মক হচ্ছে, যা আপনার কল্পনারও বাইরে। আপনার বাড়ির বাচ্চাটা কি চট করে আক্রমণাত্মক হয়ে উঠছে বা খারাপ আচরণ করছে? তাহলে আগামীতে বড় বিপদ এড়াতে এখনই সাবধান হন। যে ফোনটা আপনি আপনার ছেলে মেয়েকে দিলেন অনলাইনে পড়াশোনা করার জন্যে, সেই ফোনটাই যদি হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে বড় বিপদ। ইউনিসেফের রিপোর্ট বলছে অনলাইনে অশ্লীল কন্টেন্টের সহজলভ্যতার কারণে অনেক কিশোর কিশোরী বয়সে আগেই যৌন কৌতূহল ও আসক্তিতে জড়িয়ে পড়ছে। এতে দেখা দিচ্ছে আচরণগত অস্থিরতা, নিয়ন্ত্রণ হারানো প্রবণতা আর হঠাৎ আক্রমণাত্মক আচরণ। এটাই ADHD, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এর সূত্রপাত। এটা কিন্তু কোনো জিন ঘটিত কোনো রোগ নয়, মোবাইলের মাধ্যমে বাইরে থেকে আমদানি। এই নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার শিশু কিশোরদের আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। ফলে তাদের মধ্যে বাড়ে ইম্পালসিভিটি, অর্থাৎ মারমুখী রাগ, নিয়ম ভাঙা এবং ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ার প্রবণতা। সাম্প্রতিক সময় আমরা দেখেছি ADHD বা আচরণগত সমস্যায় জর্জরিত কিশোররা শুধু আসক্তিই নয়, অপরাধেও জড়িয়ে পড়ছে। যেমন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীর সঙ্গে ঝগড়ার জেরে 17 বছরের ছাত্র মনোজিৎ যাদবকে ছুরিকাঘাতে খুন করে তারই সহপাঠী। দক্ষিণ 24 পরগনা কুলতলিতে 10 বছরের এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় 19 বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এই মামলায় আদালত তাকে রিয়ারেস্ট অফ রেয়ার হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। বন্ধুর সাথে সম্পর্ক মেনে না নেওয়া থেকে মতবিরোধ আর তার জেরে উত্তর 24 পরগনায় 14 বছর বয়সী এক কিশোরী তার বন্ধু মিলে
পরিকল্পিতভাবে নিজের মাকে হত্যা করে। তর্কের জেরে একটি 11 বছর বয়সী মেয়েকে কলকাতার উপকণ্ঠে বেলঘরিয়ার প্রফুল্লনগর এলাকায় এক ক্লাস 12-এর ছাত্র অনেকবার ছুরিকাঘাত করে। মেয়েটিকে বাঁচাতে এরপর হাসপাতালে ভর্তি ও অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সারা দেশে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে চলেছে। মনোবিজ্ঞানীরা বলছেন ADHDর এই ইম্পালসিভিটি আর আনকন্ট্রোলড অ্যাগ্রেশনই এই অপরাধ প্রবণতার মূল কারণ। এখন প্রশ্ন হলো, যদি এই প্রবণতা চলতেই থাকে তাহলে আমাদের নতুন প্রজন্ম ঠিক কোন পথে হাঁটবে? এখানেই আসছে সেই ভয়ঙ্কর সত্য যা আমরা অনেকেই জানি না। এখন প্রশ্ন উঠতেই পারে, এত ক্ষতিকারক জেনেও কেন কিছু মানুষ এই নোংরা কন্টেন্ট তৈরি করে চলেছে? গায়কের কথায় প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা, তাই উত্তরটা সহজ কিন্তু সাংঘাতিক। শুনুন বলছি। তৃতীয় কারণটা মন দিয়ে শুনবেন। প্রথমত, জনপ্রিয়তা আর ভিউজ। যত বেশি নোংরা বা শকিং কন্টেন্ট বানাবে তত দ্রুত মানুষ ক্লিক করবে। দ্বিতীয়ত, অর্থ। ভিউ মানেই বিজ্ঞাপন, স্পন্সরশিপ, গোপন ব্যবসার দরজা খুলে যাওয়া। তৃতীয়ত, অ্যালগরিদম এক্সপ্লরেশন। এই অ্যালগরিদম কি বা কিভাবে কাজ করে পরে বলছি। সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার কন্টেন্টের চেয়ে এই ছাত্রী ক্রিয়েটারদের নোংরা ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়, কারণ মানুষ স্বাভাবিকভাবেই এগুলো দেখতে বেশি পছন্দ করে। ওই ঠিক যেমন পচা মাছে বেশি মাছি বসে। অল্প সময়ে ভাইরাল হওয়ায় এই সহজ পথটা অনেক ক্রিয়েটারই জানে। এবারে বলছি সেই সাংঘাতিক কারণ। এই অ্যালগরিদম এক্সপ্লয়টেশনকে কাজে লাগিয়ে কিছু দেহ ব্যবসায়ী মহিলা বা মেয়ে তাদের শরীর প্রদর্শনের এইসব ভিডিও ব্যবহার করছে সরাসরি তাদের গ্রাহক বাড়ানোর জন্য। সব কন্টেন্টকে ব্যবহার করা হচ্ছে বাজার ধরার হাতিয়ার হিসেবে। তাদের এই দুর্বিসন্ধি আমাদের যুব সমাজের একটা বড় অংশকে সামান্য কিছু পয়সার বিনিময়ে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকার দুনিয়ায়। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো অসভ্য ভিডিও কি করে এত সহজে ভাইরাল হয়? কে এর পেছনে কাজ করছে, মানুষ নাকি মেশিন? চলুন এবারে সেটা দেখি, কারণ আসল খেলা শুরু হয় এখান থেকে। এই ভাইরাল হওয়ার কোনো জাদু নেই, আছে মেশিন ও ম্যাথ। সবটাই এই অ্যালগরিদমের খেলা। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম হলো একটি স্মার্ট সিস্টেম যা কিনা ভালো বা মন্দের বিচার করে না, শুধু দেখে কোন ভিডিও বেশি লাইক, কমেন্ট বা শেয়ার পাচ্ছে। ধরুন কোন ভিডিও 10 সেকেন্ডের মধ্যে বেশি মানুষকে অবাক করলো, অ্যালগরিদম তখন বুঝতে পারে এটা মানুষ দেখছে, বেশিরভাগ লাইক করছে, কমেন্ট করছে, ফলে অ্যালগরিদম সেটাকে আরো বেশি মানুষের দিকে বা ফিডে ঠেলে দেয়। বিষয়টা একটু টেকনিক্যালি বোঝাই, কারণ এই নোংরামো বন্ধ করার বিষয়ে এরপরে আপনার কি করণীয় সেটা বুঝতে আপনার সুবিধা হবে। প্রথমত, এনগেজমেন্ট মেট্রিক্স। কোনো ভিডিও কেউ কতক্ষণ দেখে, অর্থাৎ ওয়াচ টাইম, লাইক, কমেন্ট আর শেয়ার, এগুলোই প্ল্যাটফর্মকে বলে এটা দেখাও আরো বেশি মানুষকে। দ্বিতীয়ত, শেয়ার ও কমেন্ট। শকিং কন্টেন্ট মানুষের রিয়াকশন বেশি আসে, অবাক, রাগ, হাসি, তর্ক। এই রিয়াকশনগুলো অ্যালগরিদমকে বলে এটার উপর চর্চা চলছে, এটাকে আরো বেশি দেখাও। তৃতীয়ত, অটোপ্লে ও রেকমেন্ডেশনস। এক ভিডিও শেষ হলেই পরেরটা চলে আসে। রিলস বা শর্টসে ছোট শক্তিশালী ক্লিপগুলো এভাবেই দ্রুত ছড়ায়। ফলাফল সহজ, দ্রুত, সস্তা সব কন্টেন্ট একবার ধরা পড়লে প্ল্যাটফর্ম নিজেই সেটাকে শক্তির সঙ্গে ঠেলে দিতে থাকে বেশি মানুষের কাছে। কন্টেন্ট ভাইরাল হবার এটাই প্রথম ধাপ। এই ব্যাপারে একটা কথা কি খেয়াল করেছেন? মানুষই প্রথম এই ভিডিও তৈরি করছে, তাই নৈতিক এবং আইনি দায় এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটার যখন ভিডিও বানান তখন তার দায়িত্ব থাকে সমাজের প্রতি, যেন সেটা কাউকে বিভ্রান্ত না করে, ছোটদের বিপথে না নিয়ে যায়। কিন্তু বাস্তবতা কি? এই ছাত্রী ক্রিয়েটাররা এই দায়িত্ব পালনের বদলে উল্টোটাই করছে। সচেতনভাবে নোংরা কন্টেন্ট বানাচ্ছে, কারণ তারা জানে সেটাই বেশি ভাইরাল হবে আর তার মাধ্যমেই আসবে নাম আর টাকা। আর শরীর দিয়ে এরা অনেকেই কিছু রাজনৈতিক বাবু হাতে রাখে, সেই বাবুই কিছু হবে না আমি আছি মার্কা এক অভয় দেয়, ফলে এরা প্রশ্রয় পেয়ে বেপরোয়া হয়ে ওঠে। এই সমস্যা কোনো কল্পকাহিনী নয়, এর বাস্তব উদাহরণ আমাদের চারপাশেই আছে। প্রশ্ন হলো, সমাজের ক্ষতিকর দায় যদি এই ধরনের ক্রিয়েটাররা না নেয় আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও দায় না নেয়,
তাহলে এই ভয়ঙ্কর নোংরামো আটকাবে কে? আসছে একটা নাম, একটা সূত্র, আর সেটাই উল্টে দিচ্ছে পুরো কাহিনী। তবে তার কথা বলার আগে চলুন দেখি এই বিষয়ে প্রশাসনের কি ভূমিকা। আইনের চোখে কিন্তু এই কন্টেন্ট শুধু অশ্লীলতা নয়, অনেক ক্ষেত্রে সাইবার ক্রাইম হিসেবেও ধরা হয়। পুলিশ ইতিমধ্যেই বেশ কিছু কেস হাতে নিয়েছে যেখানে রিল বা ভিডিও বানিয়ে স্পষ্ট অশ্লীলতা ছড়ানো হচ্ছিল। সাইবার ক্রাইম সেল অনুযায়ী এমনকি আইটি অ্যাক্ট 2000 আর ভারতীয় দণ্ডবিধির ধারা ব্যবহার করে সরাসরি গ্রেপ্তারও করা হয়েছে এবং হচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন, এই আইন থাকলেও সব কন্টেন্ট ক্রিয়েটার ধরা পড়ে না। হাজারো ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে, কিন্তু পুলিশ পৌঁছতে পারছে কেবল কিছু ক্ষেত্রে। কেন পুলিশ সব ক্ষেত্রে পৌঁছতে বা কার্যকরী ভূমিকা নিতে পারছে না, তারও রয়েছে নানাবিধ কারণ, সে আলোচনায় গেলাম না। তাহলে প্রশ্ন জাগে, যদি আইন আর পুলিশ সব কন্টেন্টের বিরুদ্ধে লড়াই করতে না পারে, তাহলে সমাজের এই সাফাই অভিযানে আসবে কে সামনে? এখানেই আসে সেই মানুষটার কথা, অ্যাক্টিভিস্ট ও অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। ছোটবেলায় পড়া সহজ পাঠের লাইনটা মনে পড়ে? হ্যাঁ, এই সাফ করতেই উনি নেমেছেন। তবে সাফ বলতে সে জঙ্গল নয়, উনি নেমেছেন ইন্টারনেট দুনিয়ার মানুষরূপী কিছু নোংরা কীটকে সাফ করতে। আর এই সাফাই অভিযান শুধু মঙ্গলবারে সীমাবদ্ধ নয়, সমাজের মঙ্গল কামনায় ওনার তাই রোজই মঙ্গলবার। একজন মহিলা হয়ে ওনার এই দৃঢ় সংকল্প ও পদক্ষেপকে স্যালুট জানায় গোপনীয়তার গল্প। চলুন অ্যাক্টিভিস্ট ও অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানার বিষয়ে নিজের মুখ থেকে ওনার শুনি ওনার এই সংকল্পের কথা। যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মটা, এই মিডিয়াটা সর্বসাধারণের জায়গা, ছোট থেকে বড় সবার জন্যই। এই মিডিয়াটাকে যেভাবে ওরা ইউজ করছে, একেবারে নিম্ন থেকে নিম্নতর খারাপ জায়গা নিয়ে গিয়ে পৌঁছিয়েছে তারা। যে কন্টেন্টের নামে এইসব করা যাবে না। কন্টেন্ট তুমি করতেই পারো, কিন্তু সবটা পজিটিভ থাকতে হবে। কন্টেন্টের নামে আমি নগ্নতা প্রকাশ করব, কন্টেন্টের নামে আমি ইল্লিগাল কোনো মেসেজ আমি তুলে ধরবো, কন্টেন্টের নামে আমি এমন কিছু করব যে আমরা শিক্ষাকে বা আমরা নৃত্যকলাকে আমরা একটা খারাপ একটা জায়গায় আমরা পৌঁছে দেবো। এইগুলো করা যাবে না। এইগুলোকে ঠিক করে নিলে কোনো সমস্যা নেই। আমি যে পিটিশনের মধ্যে আমি যে প্রেয়ার গুলো রেখেছি, সেই প্রেয়ার গুলো যদি ঠিকঠাক, যদি সবকিছু ঠিক থাকে, এর তো পানিশেবল অফেন্সের মধ্যে চলে যাবে। তখন তো যেমন আর 5টা ক্রাইম করলে যেমন তাকে অ্যারেস্ট করানো হয়, তার যেমন শাস্তি হয়, এক্ষেত্রে সেম জিনিস হয়ে যাবে। তিনি শুধু কিছু নোংরা ক্রিয়েটারের বিরুদ্ধে কেস করেননি, কারণ মঞ্চই যদি না থাকে তাহলে এই কীটের দল কোথায় তাদের নোংরামো দেখাবে? তাই এই মঞ্চটা ভাঙা দরকার, বা দরকার মঞ্চ নিয়ন্ত্রণের। তাই তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর দিকেও। ভারতবর্ষের ইতিহাসে এটা হচ্ছে প্রথম যেটা মেটার এগেনস্টে বা ফেসবুকের এগেনস্টে PIL ফাইল হয়েছিল। এবার ঘটনা হচ্ছে, হিয়ারিং এর পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে কেউ অ্যাপিয়ার করবে না, শুধু স্টেটকেই আমরা এক্সপেক্ট করেছিলাম যে স্টেটই শুধু, আমরা ইভেন কি গতকালকে এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল যে হয়তো শুধু স্টেটই হয়তো অ্যাপিয়ার করবে, আর কাউকে হয়তো পাওয়া যাবে না। কিন্তু ঘটনাচক্রে সবাই কিন্তু অ্যাপিয়ার করেছিলেন। মেটা থেকেও অ্যাপিয়ার করেছিলেন, গুগল থেকেও অ্যাপিয়ার করেছিলেন, স্টেট তো করেছিলেন। আর যারা পার্টি করা হয়েছিল তারাও কিন্তু সবাই অ্যাপিয়ার করেছিলেন। আর একটা ব্যাপার হচ্ছে, কোর্ট ভীষণভাবে বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করলেন। আর কোর্টের কথা হচ্ছে বিষয়টা অবশ্যই ইনভেস্টিগেশন হওয়ার দরকার। আর আমি যে আইডি গুলো মেনশন করেছিলাম কোর্টের কাছে ফর এক্সাম্পল এবং ইনভেস্টিগেশনের জন্য, তাদের শুধু নাম আর আইডি গুলোকে আমি মেনশনই করেছিলাম, ইন ডিটেলস তুলিনি। এবার কোর্ট সেটা বলতে চাইলেন প্রত্যেকটা আইডি এবং নাম মেনশন করে তারা কি ধরনের ভিডিও কন্টেন্ট বানায় ইন ডিটেলস পিটিশনের মধ্যে তুলতে, এবং পেন ড্রাইভ একটা ফাইল করতে বললে। ভাবুন তো, একদিকে কোটি কোটি টাকার কোম্পানি আর অন্যদিকে একজন সাধারণ মহিলা আইনজীবী, তবুও তিনি হার মানেননি। তার লক্ষ্য একটাই, সোশ্যাল মিডিয়ায় যেন মজা দেওয়ার নামে আমাদের পরিবার ছোটদের ভবিষ্যৎ কেউ নষ্ট না করে। তিনি আদালতে দাঁড়িয়ে লড়ছেন শুধু নিজের জন্য নয়, আমাদের সবার জন্য। আর এই কাজে কিন্তু আমি প্রশাসনিক হেল্প যথেষ্ট পেয়েছি এবং প্রশাসনিক হেল্প নিয়েই কিন্তু আমি কাজ করছি। কিন্তু প্রশ্ন হলো, শুধু একজন মানুষ কি এই নোংরামো থামাতে পারবে? কারণ তাকে নানা সময় বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে। মহিলা বলে সহজেই নানাভাবে তাকে কলঙ্কিত করবার চেষ্টাও হচ্ছে, কারণ তিনি প্রথম যিনি মৌচাকে ঢিল মারার সাহস দেখিয়েছেন। ফলে
ভুলের কামড় সহ্য করতে হচ্ছে। কারণ যত কেস ধরা পড়ছে তার চেয়েও অনেক বেশি কন্টেন্ট প্রতিদিন আপলোড হচ্ছে, যেগুলো এখনো নজরের বাইরে রয়ে যাচ্ছে। সমাজে এসব নোংরা ঘটনা কিভাবে আগামী প্রজন্মকে শেষ করে দিচ্ছে তা আমরা আগেই জেনেছি। তাহলে দর্শক বা ভুক্তভোগী হিসেবে এই ব্যাপারে আপনার দায় কতটা, আর সেটা কিভাবে অতি সহজেই আপনি পালন করতে পারেন বলছি, শুনতে থাকুন। শুরুতেই চলুন এটা স্বীকার করি যে দোষ কিন্তু আমাদের, দর্শকদের। কারণ চাহিদা না থাকলে সরবরাহ কখনো বাড়ে না। আপনি, আমরা যদি কৌতূহল বশত এই ভিডিওতে ক্লিক করি, যদি সেটাকে শেয়ার করি বা আবার দেখি, তখনই আসলে তা আমরা অজান্তে অ্যালগরিদমকে উস্কে দিয়ে তাদের ব্যবসার চাকা ঘুরিয়ে দিচ্ছি। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই কন্টেন্ট শুধু বড়রা দেখছে না, মোবাইলের স্ক্রিনে ছোটদের সামনেও চলে আসছে। একটা টিনেজার ছেলে মেয়ে যখন এমন ভিডিও দেখে তখন তার মনে ভুল ধারণা জন্মায়, এটাই হয়তো নর্মাল, এটাই হয়তো ট্রেন্ডিং। এইভাবে শুরু হয় মানসিক অবক্ষয়, সম্পর্ক ভাঙন, আর শেষমেশ অনেক সময় সে অপরাধমূলক ঘটনা। তাহলে করণীয় কি? প্রথমত, নিজের কৌতূহল আর এই ক্ষণিকের বিনোদনের লোভ নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয়ত, পরিবারের ছোটদের উপর ডিজিটাল নজরদারি রাখা জরুরি। তারা সবসময় কার্টুন দেখছে এই ধারণা থেকে বেরিয়ে আসুন। ভুল বা অন্য মানুষকে একটা ক্লিকে তার অজান্তেই এইসব প্ল্যাটফর্মে ঢুকে পড়তে পারে। তৃতীয়ত, এমন কন্টেন্ট দেখলে রিপোর্ট করতে হবে, যাতে অ্যালগরিদম বুঝতে পারে দর্শক আর এসব চায় না। মনে রাখবেন, আপনি যদি না বলেন তখনই অশ্লীলতার ব্যবসা এক ধাপ পিছিয়ে যাবে। যেই ভোট দিয়ে আপনি প্রশাসনের চোরেদের অপসারণ চান, সেই আঙুলের ক্লিকটা আপনার মোবাইলে উল্লুম ঠিক জায়গায়। এখন সর্বত্রই চাই এই সাফাই অভিযান। এর পাশাপাশি আপনাকে একটা দায়িত্বশীল বিকল্প বেছে নিতে হবে। জানবেন, আমাদের এই গোপনীয়তার গপ্পর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আরও প্রচুর ভালো কন্টেন্ট আছে, যেমন শিক্ষামূলক ভিডিও, সৃজনশীল শর্ট ফিল্ম, মোটিভেশনাল গল্প, এমনকি হালকা মেজাজের কমেডি ইত্যাদি। কিন্তু সেগুলো ভাইরাল হয় না কেন? কারণ দর্শকরা যতটা ক্লিক করে অশ্লীলতায়, ততটা করে না আমাদের মতো শিক্ষামূলক বা ভালো কন্টেন্টগুলোতে। অথচ অ্যালগরিদমকে আপনি চাইলেই উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারেন। যখনই আপনি কোনো ভালো ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তখনই অ্যালগরিদম বুঝে নেয়, হ্যাঁ, এই ধরনের কন্টেন্টই মানুষ দেখতে চায়। ভাবুন তো, যদি প্রতিটি দর্শক অশ্লীলতার বদলে পজিটিভ কন্টেন্টকে সাপোর্ট করে, তাহলে আগামী প্রজন্মের জন্য কেমন একটা সুন্দর, নিরাপদ ডিজিটাল দুনিয়া তৈরি হবে। এই চলুন জেনে নিই খুব সহজে আপনি কিভাবে এই দায়িত্ব পালন করতে পারেন। শুধু অভিযোগ করে তো আর থেমে থাকা যায় না, তাই না? আপনার হাতেই আছে কয়েকটা অথচ একদম সহজ অস্ত্র। ব্লক করুন সেসব কন্টেন্ট ক্রিয়েটারদের, যাতে তারা আর আপনার ফিডে না আসে। রিপোর্ট করুন প্ল্যাটফর্মে। 1-2 জন নয়, হাজারো দর্শক রিপোর্ট করলেই অ্যালগরিদম বাধ্য হয় কন্টেন্ট সরাতে। এর শুরুটা না হয় আপনিই করলেন। গাইড করুন ছোটদের, ধমক দিয়ে নয়, শান্ত গলায় বুঝিয়ে বলুন যে ভিউ আর লাইক জীবনের লক্ষ্য নয়। আর হ্যাঁ, নিজেরও স্ক্রিন টাইম রিডিউস করুন, কারণ সময়ই হলো আসল শক্তি। ভাবুন তো, যদি প্রত্যেকেই ছোট্ট ছোট্ট করণীয়গুলো মেনে চলে, তাহলে সোশ্যাল মিডিয়া নোংরা কন্টেন্টের বাজার কত দ্রুত ভেঙে পড়বে। শেষ করবার আগে একটা কথাই বলতে চাই, সোশ্যাল মিডিয়া আসলে খারাপ না, খারাপ হলো আমাদের একে ব্যবহারের পদ্ধতি। আপনি চাইলে এটাকে জ্ঞানের আলো ছড়ানোর হাতিয়ার বানাতে পারেন, আবার চাইলে নোংরামো ছড়ানোর অস্ত্র। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি চুপচাপ ভিউয়ার হয়ে নোংরামোকে শক্তিশালী করবেন, নাকি সচেতন নাগরিক হয়ে প্রতিবাদ করবেন, ভালো কন্টেন্টকে সাপোর্ট করবেন? মনে রাখবেন, প্রতিটা লাইক, প্রতিটা কমেন্ট, প্রতিটা শেয়ারই হলো আপনার ভোট। আপনি আজ যদি দায়িত্বশীল পদক্ষেপ নেন, তাহলে কাল আপনার সন্তানরা একটা অনেক পরিষ্কার, সুন্দর ডিজিটাল দুনিয়া পাবে। তাই যদি মনে করেন আমাদের গোপনীয়তা গপ্প একটু হলেও সেই দায়িত্ব পালন করছে, তাহলে ভিডিও শেষ আপনার হাইপ, লাইক, কমেন্ট আর শেয়ার করে অ্যালগরিদমকে বুঝিয়ে দিন আপনি কোন দলে। তাই আসুন আমরা সবাই মিলে সচেতন হই, অ্যাক্টিভিস্ট ও অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানার মতো মানুষের হাত শক্ত করি, প্রতিবাদ করি আর পজিটিভ কন্টেন্টকে সামনে নিয়ে আসি। কারণ পরিবর্তন একা হয় না, পরিবর্তন হয় একসঙ্গে, আর এটা আপনি চাইলেই পারবেন। আর হ্যাঁ, শুধু নারীই নয়, পুরুষরাও কি শরীর বিক্রি করে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের আগামী পর্বে। জিগোলো বাজারের গোপন রহস্য,
পুরুষ যৌনকর্মীর অদৃশ্য ইতিহাস। সে গোপন আলোচনা নিয়েই আগামী পর্বে ফিরে আসব। আপাতত চলি, টাটা অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।